বিএনপি আর ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে যতদিন আপা সট কইরা ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবে। ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। কি মজা! ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার আনন্দবাজার পত্রিকাটি রিপোর্ট করেছে যে তারেক জিয়া বাংলাদেশে আসছেন ভারতের কাছে তিনটি প্রতিশ্রুতি দিয়ে। তিনটি প্রতিশ্রুতি কি? বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে যে সামরিক সমরাস্ত্র সংক্রান্ত চুক্তি করেছে সেগুলি বাতিল করবেন অথবা অকার্যকর করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলিকে জঙ্গি ইস্যু এবং ৭১ ইস্যুতে তাদেরকে নিশ্চিহ্ন করবেন। আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর ১৭ দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল, সেদিন আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। এবার তারেক রহমান দেশে ফিরা নিয়ে একটি তথ্য দিয়েছে। ভারতের সাথে গোপন চুক্তি করে তারেক রহমান বাংলাদেশে এসেছে। এটা কতটুকু সত্য হতে পারে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসেছে। তার আশাতে আমরা সবাই খুশি হয়েছি, কিন্তু তাকে নিয়ে এবার যে তথ্য দিলেন পিনাকি সহ আরো অন্যান্যরা, যা শুনলে দর্শক রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। ভারতের সাথে ৩টা চুক্তি করে তিনি বাংলাদেশে এসেছে। এটা কতটুকু সত্য কথা হতে পারে? দর্শক, আমি আপনাদের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। সেই ভিডিওগুলা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন যে তাদের কথাগুলা কতটুকু সত্য হতে পারে। প্রিয় দর্শক, আমি সরাসরি আপনাদেরকে সেই ভিডিওগুলা দেখাচ্ছি। হ্যাঁ, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা। সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া উইটা পড়ে লাগিয়েছে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে। ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা, হ্যাঁ, আনন্দবাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ। কি লিখেছে সেটাও কালে গুরুত্বপূর্ণ। এনা পড়ে শোনাই, পুরাটা না, কিছু অংশ বিএনপির নেতা কর্মীরা আপনারাও শুনেন। ওটি লিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় ১.৫ যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না। অনেকেরই প্রশ্ন, দিন ১৫-১৮-র মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন? বাস্তব হইল, মানে এখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন, এটা কইছে এখানে। বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা কইছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। কি মজা! ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য, ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ। তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবারন্ত আটকাইতে পারে একমাত্র বিএনপি। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে। তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। মাশাআল্লাহ! তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ঝুইলা ছিল ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায়। আমি নিউজটা বাইরে হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে। আরে ক্ষীণ আশা ছিল যে বিএনপি হয়তো এই সংবাদের প্রতিবাদ জানাবে, জানায় নাই। তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য। আর ইন্টারভিউ দেখায় সুবীর নন্দী চেনেন তো, উই আসলে রয়ের স্পোর্টসম্যান, মাউথপিস। রজা বলতে চায় বাংলাদেশ নিয়ে, তারে দিয়ে বলায়। সে কি বলতেছে শুনেন। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জিয়ার টেয়াদের হুমকি দিচ্ছে। ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71। আমরা একসাথে, আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে। শুনেছেন তো? এইবার আর একটা দেখেন। তারপরে বিএনপি, আচ্ছা, বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সবথেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে। এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না। ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক, বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতের নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। দেখেছেন কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড দিতে শুরু করছে। ইন্ডিয়ান রে কয় কি খুশি। এইটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা।
দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না, পন্দের আলো আর দিল্লি স্টার, এটা ডেকেছে বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই। হ্যাঁ, উনি পন্দের আলো যাবি না তা তো হয় না, তাই না? ওই যে কারণ আছে না, কারণ ওইটা একটা গান আছে না, আলু আমার আলু ওগো আলুই ভুবন ভরা, ওরা যেটি দেখে সেটি আলু ছাড়া আর কিছু দেখে না, পন্দের আলু আর প্রথম আলো। বাঙ্গু বাটপাটদের শিরোমণি মতিউর রহমান কি কইছে শুনেন। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে, এটা একটা বিপজ্জনক। আমি সবসময় ভাবতাম, বা এখনো মনে করি, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। এই মতিউর রহমান এখন তারেক রহমানের পায়ে পড়ে, বিএনপির পায়ে পড়ে, সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে। সেইখানে তারেক রহমানের নিজের স্বাক্ষরিত একটা হলফনামা থেকে উল্লেখ করে কইছিল এই মতিউর রহমান যে তারেক রহমান দুর্নীতি করেছে সেটা সে নিজেই স্বীকার করেছে, এ বাটপারি কইছিল। আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পেলে আবার প্রথম আলো লিখেছিল নৈতিকভাবে তারেকও দণ্ডিত, খালাস পেলে কি হয়েছে, নৈতিকভাবে দণ্ডিত, বুঝছাও। আর এখন কয় তারেক রহমান আগে দেশে ফিরলে ভালো হইতো। তো মতি ভাই, আপনি দুর্নীতির বিচার করবেন না তারেকের, নাকি স্যাপ ফেলে চাটিয়ে নিছেন? ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান, ওই তেল এখন তারেক রহমান কিছু দিচ্ছে, রেখে দিছিল নিজের জন্য। তো প্রথম আলোতে বিএনপি কি পরিমাণে ভালোবাসা যে কত সেটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতাকর্মীরা। মতিউর রহমান এখন শিওর, এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতাকর্মীরা তারেক রহমানকে ঘিরে থাকবে না। গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই, জানতেন খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চাইছিলেন তারেক, জিজ্ঞাসাবাদে বাবর। তো মতি ভাই কয় টাকা দিছে আপনার সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপোষ রফা? তারেকের স্বেচ্ছাচারিতার অনেক নজির বগুড়ায়, ওগুলো কি উঠে গেছে? আচ্ছা, তারেক কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন? আরো লাগবে, ওর পায়ে পড়তেও সময় লাগে না, ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না। মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা, যেন তেন প্রকারের টিকে থাকা। তো এইগুলো কি জার্নালিজম, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা? এই নিউজগুলো যদি সত্য হয় তাহলে মতিউর রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিং এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সে নিয়ে কান্নাকাটি করা যায় নৈতিকভাবে? এটা জায়েজ, এথিক্যালি উচিত এটা? হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করেছিল, তফসিলে পরের দিন পাঠ্যে গুলিবিদ্ধ, হাদির নামটা পর্যন্ত লেখে নাই। এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি। এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেলা মাথায় তেল দেওয়া, এটা কি বার্তা দেয়? বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত, নরমের জম, তাহলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ, গায়ের জোরে কথা কবে মানুষ। আরেক মাল আছে মাহবুজানন্দ প্রভুপাদ, সে কয় 53 বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি, ওই চান্দের দেশে আসিল। বাংলাদেশের 53 বছর বয়সে কোন মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। হ্যাঁ, 2013 সালে 12 ফেব্রুয়ারি দৈনিক নয় দিগন্তের আরামবাগের কার্যালয় হামলা করে আগুন ধরায় দেওয়া হয়েছিল। তুই তো দমে দমে মিশা কথা কয়। ওই আগুনে পোড়ার পরে পত্রিকা বাইর করেছে, লিখিছে আনবাউড, মানে এটা মাথা মতো করে না, বা প্রচুর সাহস। আজ তার একটা ক্লিপ দেখি বেনজিরকে নিয়ে, বেনজিরের ভয়ে নাকি ওই কাঁপিচ্ছিল, শুনেন। আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম, আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিককে কি না করতে পারতো। শুনেছেন কত বড় সাহস? মানে নিলাম যে ওই ভিতু, তো তাইলে কি ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখার নৈতিক অধিকার আছে? মানে মাহফুজা নাম, আপনার লজ্জা নাই? আপনি তরুণদের কি শিখাইতেছেন? আপনার লজ্জা লাগে না এত ভণ্ডামি করতে? ভণ্ডামি তো মাত্রা আছে। আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয়, ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে ডিজিএফআই সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করেছে। এই যে তাসিম কলিলি কয়ে দিছে, ডিজিএফআই দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপাইছে, ওই ছাপাইছে, আবার পরে স্বীকার করেছে এটা তো ভুল ছিল। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে, ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। আমি ভুল করেছি। শুনেছেন, আমি কইছিলাম এই ডেইলি স্টারের জার্নালিজম নিয়ে 100 ঘন্টার এপিসোড করা যায়। গতকাল আমি একটা পুরানা ভিডিও দিছি, দেখেছেন না সবাই? অনেকদিন তো হইলো, জবাব দিছে ডেইলি স্টার, আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে নাকি? এরা জবাব দিয়ে তার ঊর্ধ্বে মিডিয়া, এরা সার্বভৌম একটা অথরিটি হইছে, সবকিছুর ঊর্ধ্বে, ওরা কেউ প্রশ্ন করতে পারবে না। তো আসলে আসেন, এই যে দুইটা গণমাধ্যম, এই যে দুইটা প্রথম পন্দের আলো আর দিল্লি স্টার, এটা কি গণমাধ্যম? গণমাধ্যমের ভূমিকা বুঝতে হলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, ট্রুথ এবং ফ্যাক্টস, সত্য কি এবং ঘটনা কি। ফ্যাক্টস হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখছি, হাদিস জানা যায় লাখ লাখ মানুষ হয়েছে না, 10 থেকে 15 লাখ মানুষ হয়েছে, আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা। কিন্তু জানা যায় ট্রুথ, সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি? পন্দের আলো আর ডেইলি স্টার। আমরা চোখের সামনে দেখলাম 10 থেকে 15 লাখ লোক। দিল্লি স্টার লিখেছে 100 আজকের ঘটনা যদি ইতিহাসে আরো স্থান পায় তাহলে এটা স্থান পাবে পন্দের আলো দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া। দিল্লি স্টার লিখছে শত হাজার না, লাখ না, শত, ওই যে হাদি না, একজন প্রার্থীকে লিখেছে। এটাই থেকে যাবে ইতিহাসে। আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যেটা 50 বছর পরে সেটা থাকবে না, কারণ আমরা অনেকেই থাকবো না, অনেকে জানবেই না এই ঘটনা। তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা। পন্দের আলো আর দিল্লি স্টার কোনো মিডিয়া প্রতিষ্ঠান নাই, এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড, আমাদের যে পাবলিক রেকর্ড, এগুলো কাস্টোডিয়ান, আমাদের দৈনিক, আমাদের যে বাস্তবতার উপাখ্যান, এইটা রচনা করে পন্দের আলো আর দিল্লি স্টার। এটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে, যেটা পন্দের আলো আর দিল্লি স্টারের নিজের চিন্তার, নিজের জগতের বাইরে, সেটাকে সে বাদ দিয়ে দেয়। হাদি নামি আসে না, প্রার্থী হইয়া যায়, 100 হয় মিলিয়নের বদলে। এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা। সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না, সত্য সবসময় একটা মতাদর্শিক নির্মাণ।
তাহলে পুন্দের আলার দিল্লি স্টার কার পক্ষে সত্য নির্মাণ করে, কার স্বার্থ রক্ষা করে সবাই জানে, সবাই জানে, সব সুতিয়া জানে। এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই, কিন্তু বলবে না। ও বলতে হলে তখন এই লোকদেরকেই বলতে হয়। নিকা বসার আগে ইদ্যৎকাল বলে একটা জিনিস আছে, আপনারা ভালো জানেন। তাহলে এই পুন্দের আলার দিল্লি স্টারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো? কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিল। এদের বিচার হওয়া উচিত ছিল, গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল, কিন্তু এদের সম্পদ, এদের কন্ট্রোল, এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে। বিএনপি সব জায়গায় সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে। কালের কণ্ঠে কে সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনে কে সম্পাদক, আর টিভিতে কে শেয়ার নিছে, ৭১ টিভিতে মালিকানা নিছে কে, সব বিএনপি। নাম কইলাম না আজকে। তারা ভাবিছে নিরাপত্তা দিবি বিএনপি। খারান খারান আইসেনি, আমি না ঘোড়ায় আসবো, ঘোড়ায়। আপনাদের জন্য আসার আমার টাইম নাই। এডিটর সাহেব ঘোড়ার হাজিরা দেন। যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখাই। মির্জা আব্বাসও দেখেন, দেখেছেন ভুয়া ভুয়া স্লোগান তারা দেখা। এবার দেখেন হাদিস জানাজায় সালাউদ্দিন সাহেব গেছে, তারা কি বলে পাবলিকে। দেখেছেন এটিও ভুয়া ভুয়া স্লোগান। এবার দেখেন ফিরে যেতেছে সালাউদ্দিন, সেটিও দেখেন কি ভুয়া ভুয়া স্লোগান। মির্জা ফখরুল চালাক মানুষ, জানাজার আগে গেছে আমি অসুস্থ, আমি যাবো না। সত্যি অসুস্থ কিনা আল্লাহ জানেন। বিএনপি শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন। এরা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের? এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর ফ্যাসিস্ট ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ হয় নাই, তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে, তাদেরকে এম্পাওয়ার করছে। প্রেসিডেন্ট ইউনূস দেখে এদের সাথে বসে কথা বলে, সাক্ষাৎকার দেয়। এই কারণেই জনতা শাস্তি দেওয়ার কাজটা নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। হাদিস জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেভে নাই, বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই। জুলাই বিপ্লব কি এই জন্য হয়েছিল যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় আরেকটা ভারপ্রাপ্ত ফ্যাসিজম বসবে? আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে বসবে বিএনপি, যার গ্যারান্টার হবে নয়াদিল্লি? সেই জন্য তো হয় নাই। কিন্তু বিএনপি কি করলো? তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল, ক্ষমতার কয়লায় ফেলে দিল। তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানালো। এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে। এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হইতেছে বেইমানি। বিএনপি জনতার সাথে, শহীদের রক্তের সাথে বেইমানি করছে, বিপ্লবের সাথে বেইমানি করছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে, এখন বিএনপি ক্ষমতায় আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায়। দুইটারই একই রোগ, শুধু উপসর্গ বদলাইছে। আর মানুষ সেটা বুঝে গেছে। হাদিস জানাজায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই, ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই। ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই, না ভারতকে, না বিএনপিকে, না মিডিয়ার সত্য বানানোর মেশিনকে। এই কারণেই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না, পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে। যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না, গেলেও টিকে থাকতে পারবে না। ক্ষমতায় যাক বা না যাক, ইতিহাস তাকে ক্ষমা করবে না। জুলাই কোনো ইন্টারভেল না, জুলাই কোনো সিনেমা না, জুলাই কোনো পিকনিক না, জুলাই কোনো দর কষাকষির বিরতি না। জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝাপড়া আর দেশি ফ্যাসিজম, দুইটার বিরুদ্ধে জুলাই জিন্দা থাকবে। এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই বোঝাপড়াই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে। ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার পত্রিকা একটি রিপোর্ট করেছে যে তারেক জিয়া বাংলাদেশে আসছেন ভারতের কাছে 3টি প্রতিশ্রুতি দিয়ে। 3টি প্রতিশ্রুতি কি? বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে যে সামরিক সমরাস্ত্র সংক্রান্ত চুক্তি করেছে সেগুলি বাতিল করবেন অথবা অকার্যকর করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলিকে জঙ্গি ইস্যু এবং ৭১ ইস্যুতে তাদেরকে নিশ্চিহ্ন করবেন। নাম্বার 3 হচ্ছে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। তো এটা যদি এই সত্য তো নিশ্চয়ই, এই খবর তো নিশ্চয়ই সত্য, কারণ তিনি তার মায়ের যায় অবস্থা, সেই সময় তিনি আসতে পারেন নাই। তার আসার সিদ্ধান্ত অন্য কারোর ইচ্ছার উপর আটকে ছিল, তিনি নিজে সেটা বলেছেন। এখন আসতেছেন এই, এবং কিভাবে আসতেছেন? মানে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে পুনরায় ইন্ডিয়ার পায়ে সমর্পণের প্রতিশ্রুতির মাধ্যমে। এই তো আমাদের দেশের রাজনীতি। দেখেন, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য জীবন দিলেন, সেই জিয়ার পুত্রের হচ্ছে এই কাণ্ড। এই তাহলে তো এই 1400 মানুষ জীবন দেওয়ার দরকার ছিল না, 35,000 মানুষকে পঙ্গু হওয়ার দরকার ছিল না। আপনি ছিলেন বিদেশে, আপনার নেতা কর্মীরা ছিল জারে জঙ্গলের গর্তের ভিতরে, ঈদের পরে আন্দোলন করবে এই কথা বলে 16-17 বছর কাটিয়েছেন। এখন সাধারণ জনতা, ছাত্র জনতা তাদের জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, চোখ হারালো, পা হারালো। তার বিনিময়ে আপনারা বিদেশ থেকে নিজ মাতৃভূমিতে আসার সুযোগ পাচ্ছেন। হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী যার জঙ্গল গর্ত থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে। মামলাগুলি থেকে লক্ষ লক্ষ মামলা, সেগুলি থেকে আপনারা মুক্তি পেয়েছেন এই মানুষগুলির জীবনের বিনিময়ে, 35,000 মানুষের পঙ্গুত্বের বিনিময়ে। আর যারা এই এত বড় ম্যাসাকার ঘটালো, সেই ইন্ডিয়া, সেই আওয়ামী লীগ, সেই ইন্ডিয়ার কাছে আপনি আবার বাংলাদেশের স্বাধীনতাকে তাদের পায়ে আবার পুনরায় সমর্পণ করে তারপর দেশে ফিরছেন।
তো মেরুদণ্ড আপনার তো আসলে হাদির পা ধুয়ে সেই পায়ের পানি খাওয়া উচিত। হাদির মতো যার মানে চাল নাই চোরা নাই, এরকম বাংলাদেশের একটি সূর্য সন্তান, এরকম একটি ফ্যামিলির সন্তান, কিন্তু আজকে তিনি বাংলাদেশের সূর্য সন্তান। তো হাদির কাছে উচিত ছিল আপনাদের মুরিদ হওয়া। আপনার এই বুকের পাটা নাই যে আপনি আপনার নিজের বুকের শক্তি দিয়ে নিজের মাতৃভূমিতে ফিরবেন। এবং ভবিষ্যৎ একটু বলি, মন খারাপ হবে হয়তোবা, তারপর একটু বলে রাখি। সেটা হচ্ছে, আপনি আসবেন, ইনশাল্লাহ ক্ষমতায় যাচ্ছেন না, যদি যান, হাইপোথেটিক্যালি ধরে নিই, যদি ক্ষমতায় যান, হাসিনাকে ফেরত আনবেন, এবং হাসিনাকে ফেরত আনার প্রেক্ষাপট তৈরি হওয়ার পূর্বেই আপনার বাবার মতো আপনার জীবনটাকে শেষ করে দেওয়া হবে। দিস উইল বি দ্য ফিউচার রেজাল্ট। এবং এটার জন্য এটা রকেট সায়েন্স না, এটা বোঝার জন্য বিরাট মহাজ্ঞানী হওয়ার দরকার হয় না। আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল, সেদিন আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাথার ব্যথা এখনো যায়। যদি মাথার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে, তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। ইন্ডিয়া এবং ডেলি স্টার যখন আপনার প্রশংসা করবেন, তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা ভুল পথে আছেন। কারণ আপনারা ওখানে ডেলি স্টার এবং প্রথম আলোতে খুব বলছে আপনারা ক্ষমতা আসতেছে। হাতির রক্তের সাথে বেইমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা ধরতেছেন। এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54 ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেইমান কোথাকার! আমার মাদ্রাসা ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না? হাদির জানাজা হচ্ছে, আর আপনাদের সামনে একটা কথা বলি, আপনার সন্তানের যেদিন জানাজা বা দাফন হবে, সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন? একজন সাংবাদিক তিনি চ্যানেল 24 বললেন কি, আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম, যখন শুনলাম এই চ্যানেল প্রথম আলো এবং ডেলি স্টারে আগুন দেওয়া হয়েছে, আমার গা শিহরিত হয়ে উঠল। আমি তাদেরকে বলতে চাই, আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি। এই ভারতীয় আধিপত্যবাদ বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। আপনি 2.5 ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে 4 তলা পর্যন্ত, তার মধ্যে ঢোকেন কিভাবে? তাহলে আপনি জানেন কারা আগুন দিয়েছে? এই আগুনের সহযোগী আপনি, নাহলে আপনি বিল্ডিং এ ঢুকলেন কিভাবে 2.5 ঘন্টা পর? কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে? আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপির। আপনাদের লজ্জা হয় না? যাত্রাবাড়িতে দেখেন, যাত্রা আপনি একটা জিনিস বলেন, সেরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুড়ে মারল কে? আওয়ামী লীগ। এই যে এই গত 1 মাসে যত বাস পুড়াইছে কে? আওয়ামী লীগ। বিহঙ্গ পরিবহনের বাস কে পুড়াইছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর রসারা পোড়াপুরির কাজ কি করে? এবার আর বলেন, আমার ভাই বলে গেল, শোনেন, বিডিআর হত্যাকাণ্ডে প্রথম 2 জনকে পুড়িয়ে মারা হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম 2টা ডেড বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল। আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডিগুলোকে আমার জুলাই যোদ্ধাদেরকে পুড়িয়ে ফেলার? এই একই কাজ আপনি আবার করলেন। পুড়িয়ে ফেলার রাজনীতি আমরা করি না। আমরা সবসময় বলি কি, হাদির কথাটাকে বলি, মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে। সেজন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি। আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই না। আর আপনার এই ইস্যুগুলো কেন? যখনই হাদির কি ছিল? হাদির একটা আহ্বান ছিল। কি আহ্বান? যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি। সেটাকে এই নুরুল কবির সাহেব কি বলেন, উনি ধর্মভিত্তিক ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান। এটা তো আমার কর্তব্য, এই দেশ ইসলাম কায়েম করা। 90% দেশের যেখানে মুসলমান, সেই দেশে আপনার কিভাবে এবার সাহস হয় বলার? আপনি একবারও তো বললেন না, যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন, তখন মুখে কুলি পাতলেন। ও তার সমস্যা, প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না, কিন্তু আবারও বলতেছি, এটা আপনারাই করালেন। এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন? হাদির মৃত্যুটাকে, হাদির এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েন্ট করতে চাচ্ছেন। আমাদেরকে বোকা পাইছেন। এবার দ্বিতীয় কথা বলি, যদি ডেইলি স্টার এবং ভাঙ্গাটা অন্যায় হয়, তার বিচার করেন, কোনো সমস্যা নেই। তার আগে যে হাদির 7 দিন আগে গুলি লাগলো, 7 দিনেও ধরতে পারেন না। পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে, কোথায় আছে না আছে জানি না। আপনি 54-এ আপনি কিভাবে মানুষকে ধরতেছেন? আপনি তো কথা দিলেন। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলা দেখেছেন, তারেক রহমান দেশে ফেরা নিয়ে যে কথাগুলা বলেছে, সেই কথাগুলা কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।